আওয়াজ কিনা আমি জানি না, ডাবল ইঞ্জিন সরকার আছে, এখানেও 3টা পার্টনার আছে। এই সমস্ত ছোটখাটো ম্যাটার নিয়ে একটা স্ক্রিপ্ট ককবরক স্ক্রিপ্ট নিয়ে একটা শহর অচল করে দেওয়া, হসপিটাল অচল করে দেওয়া। আমি 1 তারিখ 1.5 ঘন্টা পরে আমি বিধানসভায় এসে পৌঁছেছি রওনা দিয়ে। আপনার সব শুনতে পাইনি, আপনি আগেই সব তো করে দিয়েছেন। আমি যেটা বলছি এখন বক্তব্য হলো, সত্যি আমি তো প্রথমেই বলেছি, কালকে যে মুখ্যমন্ত্রী মহোদয় এটার সমাধান করেছেন, আপনি কতবার রিপিট করেন স্যার? আপনাকে কে বলবে? ডিমান্ড নম্বর 60 আছে স্যার, আপনি করে দেখুন, করেন না তো স্যার। আর দ্বিতীয় কথা, আমি প্রণজিৎ বাবুকে বলবো, উনি যে শিক্ষিত লোক, বিকম পাস, এই যে আপনার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, এটার কোনো সূচিপত্র নেই। প্রথম কথা দেখলে বোঝা যাবে না কোথায় কি আছে। স্যার, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট যদি ডিফেক্টিভ হয় সেটা বলা যাবে না? এটি যে ডিফেক্টিভ, আমি কতবার বলি পয়েন্ট নাম্বার 60 থাকো, আমি 60-তে আছি। একটু প্লিজ সর্দার গোপাল বাবু, আমি একটা কথা বলি, একটু প্রত্যেকের সে, আমিও প্রতিবেশী। দুটো জিনিস বাজেট, একটা হলো মূল বাজেট, যেটা আজকে একটু পরে আলোচনা আরম্ভ হবে, আর একটা সাপ্লিমেন্টারি যে বিষয়টা ছিল মূল বাজেটের 24-25। মূল বাজেটে কি করতে পারবেন? 2 ধরনের আলোচনা। The budget shall be dealt with by the Assembly in 2 stages, namely general discussion and the voting on demand project, যেটাকে আমরা কাট কোশ্চেন বলি। এবার সাপ্লিমেন্টারি কি? সাপ্লিমেন্টারি হলো the debate on the supplementary grant shall be confined to its item and no discussion shall be made on the original grants, কথা বলা যাবে না, nor on the policy of underlying them, save insofar as it may be necessary to explain the illustrate the particular item under discussion. Not general discussion. Thank you. Only এটা 60 বাইরে নেওয়া চলে, একদম করতে পারবেন। থ্যাংকস টু রতন বাবু, উনি যদিও করেছেন। আমি যেটা বলতে চাই, ডিমান্ড নাম্বার 60-তে আমার যে কথা ছিল, আননেসারি এই আন্দোলনটা ক্রিয়েট করা হয়েছে, এই জন্য গভর্নমেন্ট রেসপন্সিবল। এবং কালকে যেটা করেছে আপনার প্রফেসর দাবি রাখেন মুখ্যমন্ত্রী লেট, যেটা আপনি থেকেও পারেননি 20 তারিখ, আমি যে কথাটা বলছি। আর দ্বিতীয়, যেহেতু সাপ্লিমেন্টারি গ্র্যান্ট এটা বইটার মধ্যে আছে স্যার, এই গ্র্যান্ট হলো সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্র্যান্ট ফর এক্সপেন্ডিচার 2024-25, এটার অন্তর্গত। কিন্তু ইট ইজ ইনগ্রেডিয়েন্টস অফ দ্য সাপ্লিমেন্টারি গ্র্যান্ট। এই জন্য বলছি, আমি প্রণজিৎ বাবুর কাছে অনুরোধ করছি, নেক্সট ইয়ারে যদি আপনি থাকেন, এটা কি শাস্ত্র, তাহলে আবার গভর্নমেন্টকে বলবো, আমি মুখ্যমন্ত্রীর কাছে বলবো, এটা সূচিপত্র এটা দেখে কত টাকা চাইছেন একটা গ্ল্যান্স বোঝা যায়। সুতরাং এটাকে কতবার বলেছিলাম, কত বলবো, ঘুমিয়ে যদি জেগে ঘুমায় তাকে জাগানো যায়। এই সরকার জেগে ঘুমাচ্ছে, আমি এটা ডিমান্ড 60-তে যেটা আছে, এটা আননেসারি এই আন্দোলনটা ক্রিয়েট করা হয়েছিল এবং এটা আমরা সমর্থন করি আন্দোলনটাকে। এই স্ক্রিপ্টটা আগেই সমাধান করা উচিত ছিল, আন্দোলনের দাবিকে আমরা সমর্থন। ধন্যবাদ। মাননীয় এমএলএ শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয়। থ্যাংক ইউ স্পিকার স্যার। 2024-25 সালে সাপ্লিমেন্টারি বাজেটে আমি কাট কোশ্চেন নিয়েছি। সেই সাপ্লিমেন্টারি বাজেটে টোটাল এবছর বৃদ্ধি করা হয়েছে 4248.67 করোড়, দ্যাট ইজ 15.24%। এখানে 9টা পয়েন্টে আমি কাট কোশ্চেন এনেছি, সেগুলি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে না বলে আমি একটুই বলছি। প্রথমে ছিল ডিমান্ড নাম্বার 39, উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের গ্রন্থাগারের জন্য 26 লক্ষ টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এটি রাজ্যের কলেজ
বিশ্ববিদ্যালয় ও গ্রন্থাগারগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য যথেষ্ট নয়। আমাদের শিক্ষার্থীরা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং মানসম্মত শিক্ষা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। ডিমান্ড নাম্বার 39 এর আরেকটা ছিল আউটসোর্সিং। আউটসোর্সিং এর পরিষেবা বৃদ্ধির জন্য 145.75 লক্ষ টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এই খাতে বরাদ্দ পর্যাপ্ত না হওয়ার ফলে রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে বহুমুখী যুবক যুবতী কাজ পেয়ে জীবিকা নির্ভর করছিলেন। এখন এই বরাদ্দ বাড়ানো হলে তাদের চাকরির সুযোগ সুবিধা থেকে সীমিত হয়ে যাবে, যা রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা আরো প্রকট করে তুলবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যদি এ বরাদ্দ সংশোধন করা না হয় তবে রাজ্যের উচ্চশিক্ষার মানের অবনতি ঘটবে এবং যুব সমাজ আরো হতাশায় নিমজ্জিত হবে। 2 নম্বর ছিল ডিমান্ড নাম্বার 51, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটারি। পানীয় জল এবং স্যানিটারি খাতে বরাদ্দ বৃদ্ধি। শহরাঞ্চলে পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করছে। ধলাই, উত্তর পশ্চিম ত্রিপুরার বিভিন্ন শহরাঞ্চলে নিয়মিত জল সরবরাহ ব্যাহত হচ্ছে। তবুও বরাদ্দের পরিমাণ বৃদ্ধির পরেও বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শহরাঞ্চলে বহু জল সরবরাহ প্রকল্প দেরি হচ্ছে। বিভিন্ন এলাকায় পাইপলাইন বসানোর কাজ থেমে রয়েছে। অনেক জায়গায় কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বরাদ্দ বাড়ানো হলেও এই প্রকল্পগুলি যথাযথ তদারকি ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার কোনো পরিকল্পনা নেই। আমরা লক্ষ্য করছি শহরাঞ্চলে সাধারণ মানুষের পানীয় জলের জন্য প্রতিদিন লড়াই করতে হচ্ছে। নারীরা দূরবর্তী স্থান থেকে জল আনতে বাধ্য হচ্ছেন। শহরের বিভিন্ন বস্তি এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে না। তাই আমি জানতে চাই এই অতিরিক্ত ব্যয়বরাদ্দের সঠিক পরিকল্পনা কি পরিমাণ প্রকল্প ইতিমধ্যে শুরু হয়েছে এবং কতগুলি সম্পূর্ণ হচ্ছে। বরাদ্দ বৃদ্ধি হওয়ার পরেও জনগণের দুর্ভোগ কেন কমছে না। এছাড়াও স্যানিটাইজেশন খাতে বরাদ্দ বাড়ানো হলেও শহরের ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির জল নিকাশের ক্ষেত্রে ত্রিপুরার নগর এলাকাগুলিতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ডিমান্ড নাম্বার 6, দুর্ভোগ ত্রাণ তহবিল, রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল আমানত। স্যার, ত্রিপুরা রাজ্যের ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে ঘন ঘন বন্যা, ঝড়, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের প্রয়োজনীয় পরিমাণে অর্থ বরাদ্দ না থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। আমার আপত্তি এবং কাঠখড়ের কারণ হচ্ছে অপ্রতুল বরাদ্দ। এই বরাদ্দ 461.01 লক্ষ টাকা রাজ্যের দুর্যোগ মোকাবিলার জন্য যথেষ্ট নয়। বিগত কয়েক বছরে রাজ্যের যে বন্যা এবং ঝড়ের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তার তুলনায় এটা অপ্রতুল। দুর্যোগ তহবিলের অর্থ সঠিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাচ্ছে না। দুর্যোগের পর অনেক গ্রামাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক এবং গৃহহীন পরিবার যথাযথ সাহায্য পাচ্ছেন না। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনা এবং হিসাবের স্বচ্ছতা নেই। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার অবকাঠামো এখনো দুর্বল। দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি, জনসচেতনতা, প্রশিক্ষণের অভাব রয়েছে। বরাদ্দকৃত অর্থ একদিকে খরচ করা হচ্ছে না, যার ফলে দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে দেরি হচ্ছে। রাজ্য সরকারের বাজেটে দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত অগ্রাধিকার দেওয়া হয়নি। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা এবং গৃহহীন পুনর্বাসনের জন্য এই বরাদ্দ অপর্যাপ্ত। আমার দাবি, বরাদ্দ বৃদ্ধি করা হোক, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনা হোক। প্রাক প্রস্তুতির জন্য বরাদ্দ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ, জনসচেতনতা এবং কর্মসূচির জন্য আলাদাভাবে বরাদ্দ রাখা হোক। স্যার, আমি জানি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু তার ক্ষয়ক্ষতি কমানোর সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ করার জরুরি। সরকারের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ দুর্যোগ বাড়ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিমান্ড নাম্বার 11, পরিবহন দপ্তর। বিশেষ করে গোমতী এবং হাওড়া নদীতে আভ্যন্তরীণ জলপথ পরিবহন IWT উন্নয়নের জন্য 6
লক্ষ টাকা বরাদ্দের বিষয়টি আমি গভীরভাবে উদ্যোগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। অতীতেও বাংলাদেশ হয়ে সোনামুড়া পর্যন্ত জাহাজ চলাচল শুরু করার জন্য তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য এই প্রকল্প সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং রাজ্যের জনগণের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা এই প্রকল্পে অপচয় হয়েছে। আমার আশঙ্কা, অপর্যাপ্ত ব্যবস্থাটা যাচাই, অপর্যাপ্ত পরিকাঠামো, বাণিজ্যিক সম্ভাবনা এবং অর্থনৈতিক মূল্যায়ন করা। আমার দাবি, বৈজ্ঞানিক বিশ্লেষণ করা ভবিষ্যতে এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার আগে পরিবেশ, অর্থনীতি এবং প্রযুক্তিগত দিকগুলি যথাযথভাবে মূল্যায়ন করা দরকার। গোমতী নদীর পথে ব্যর্থ এই প্রকল্পের জন্য অডিট তদন্ত করা উচিত, যাতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়। বিকল্প প্রকল্প গোমতী নদীর নাব্যতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প পুনরায় শুরু করা যায় কিনা তা বিবেচনা করা উচিত। রিমান্ড নাম্বার 13, রাস্তা ও ভবন বিভাগ, বিশেষত গ্রামীণ সেতু নির্মাণ এবং বৃহৎ কাজের জন্য 2527.08 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অধ্যক্ষ মহোদয়, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য সেতু নির্মাণ এবং রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা আমি স্বীকার করি, কিন্তু এ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে। প্রকল্পের স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়ন, বিগত অর্থ বছরে গ্রামীণ সেতু নির্মাণ এবং রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল, তা বাস্তবায়ন আজও কিছু কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। বেশ কয়েকটি প্রকল্পের কাজ সময় মতো শুরু হয়নি বা মাঝপথে থেমে গিয়েছে, ফলে নতুন করে অতিরিক্ত বরাদ্দ যদি আগের অসম্পূর্ণ প্রকল্পগুলি সম্পূর্ণ না করে দেওয়া হয়, তবে জনগণের আস্থার সংকট সৃষ্টি হবে। আগের বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন এলাকায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সেতু নির্মাণের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি বলে আমাদের কাছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। তাছাড়া কিছু স্থানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজের অভিযোগ উঠেছে। অতিরিক্ত বরাদ্দের ফলে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি এলাকায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, অথচ প্রত্যন্ত অঞ্চলের বহু গ্রাম এখনো মৌলিক সড়ক, সেতু পরিকাঠামো থেকে বঞ্চিত। জনগণের চাহিদা অনুযায়ী সুষম উন্নয়ন না হলে বরাদ্দের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমি বিশ্বাস করি, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা এই সম্পূরক বাজেটে 2527.08 লক্ষ টাকার বরাদ্দের যথার্থতা নিয়ে সংশয় প্রকাশ করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি, অসম্পূর্ণ প্রকল্পগুলি অডিট করা হোক, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করা হোক, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হোক। ডিমান্ড নোট নাম্বার 41, মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাদকাসক্তি বর্তমানে ত্রিপুরা যুব সমাজের ভবিষ্যৎকে গ্রাস করছে। গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত মাদকের অনুপ্রবেশ ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার যদিও ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন প্রকল্পের আওতায় মাদক নিরাময় ও পুনর্বাসনের জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়েছে, তবে বাস্তবে এই অর্থ যথাযথ ব্যবহারের নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দেয়। আমার আপত্তির মূল কারণগুলি নিম্নরূপ: প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, NADPDDR এর আওতায় বিভিন্ন ডিএডিকশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনা থাকলেও বাস্তবে অধিকাংশ সেন্টার কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। পুনর্বাসন কেন্দ্রগুলির অবস্থা খুবই দুর্বল। মাদকাসক্তদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাব। রাজ্যের বিভিন্ন স্থানে মাদকাসক্তিদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলির উপর পর্যাপ্ত নজরদারি ও পর্যবেক্ষণ নেই। কেন্দ্রগুলিতে প্রশিক্ষিত মনোবিজ্ঞানী, চিকিৎসক ও কাউন্সিলরের অভাবে কারণে মাদকাসক্ত যুবকদের পুনর্বাসন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গ্রাসরুট পর্যায়ে সচেতনতার ঘাটতি, সরকারি প্রকল্পের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার কথা বলা হলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলিতে মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম করা হয়নি। তরুণ সমাজকে মাদকে ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করার জন্য যে ধরনের প্রচার ও শিক্ষামূলক কার্যক্রম দরকার তা করা হচ্ছে না। বরাদ্দের অপব্যবহার ও তথ্যের স্বচ্ছতার অভাব। 23.97 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব থাকলেও পূর্ববর্তী বাজেটে বরাদ্দের সঠিক ব্যবহার এবং এর ফলাফল সম্পর্কে কোনো স্বচ্ছ তথ্য এই সবার সামনে উপস্থাপন করা হয়নি। বিকল্প উন্নয়ন কার্যক্রমের অভাব। মাদকের বিকল্প হিসাবে যুব সমাজকে বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত করার জন্য যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। শুধুমাত্র মাদকাসক্তি নিয়ে নিরাময় নয়, তাদের মূল স্থিতি ফিরিয়ে আনার জন্য জীবিকা এবং শিক্ষামূলক কর্মসূচি প্রয়োজন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকারের উচিত শুধুমাত্র অর্থ বরাদ্দ করাই নয়, বরং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে
মাদকের চাহিদা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, ত্রিপুরা যুব সমাজকে রক্ষা করতে হলে এই প্রকল্পের বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। ডিমান্ড নাম্বার 15, জল সম্পদ বিভাগ। ত্রিপুরা কৃষি নির্ভর রাজ্য। এখনকার অর্থনীতি কৃষি এবং বৃষ্টির উপর নির্ভরশীল। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যা আমাদের কৃষি জমির বিপুল ক্ষতি করে। অপরদিকে শুষ্ক মৌসুমে সেচের জন্য অপর্যাপ্ত জল না থাকায় কৃষকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেন অপ্রতুল বরাদ্দ, সেচ ব্যবস্থার উন্নয়ন, রাজ্যের অধিকাংশ সেচ প্রকল্প বেহাল অবস্থায় রয়েছে। বেশিরভাগ লিফট ইরিগেশন প্রকল্প এবং গভীর নলকূপ অপিজু অবস্থায় রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ ও নদী বাঁধ। বর্ষা মৌসুমে নদী বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। পূর্বের অভিজ্ঞতায় বলছে 1.8517 লক্ষ টাকা বরাদ্দ এই বিশাল সমস্যার সমাধানে যথেষ্ট নয়। অবকাঠামো ঘাটতি। ত্রিপুরা গ্রামাঞ্চলে পানীয় স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। জলাধার ও ছোট নদীগুলি পুনর্গঠন এবং নতুন জল সংরক্ষণ প্রকল্পের জন্য বড় ধরনের অর্থের বরাদ্দের প্রয়োজন। কৃষকদের দুর্দশা। বর্ষাকালে বন্যা ও শুষ্ক মৌসুমে সেচের অভাব কৃষকদের ফসলের ক্ষতি করছে, যা রাজ্যের কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। আমার দাবি হচ্ছে বরাদ্দ বাড়িয়ে কমপক্ষে 1000 লক্ষ করা হোক, যাতে সেচ প্রকল্প পুনর্গঠন এবং বাঁধ নির্মাণে বাস্তবিক উন্নয়ন করা যায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বৃষ্টির জল সংরক্ষণ, খাল পুনর্জীবিতকরণ, ক্ষুদ্র সেচ প্রকল্পগুলির উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ করা হোক। কৃষকদের জল সংকট মেটানোর জন্য সোলার পাম্প এবং আধুনিক সেচ প্রযুক্তির বরাদ্দ আরো বেশি করা প্রয়োজন। ডিমান্ড নাম্বার 14, মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরার বিদ্যুৎ পরিষেবার অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত। রাজ্যের গ্রামীণ এলাকায় বিদ্যমান সংযোগগুলিতে প্রায়শই লোডশেডিং, লো ভোল্টেজ এবং যান্ত্রিক ত্রুটির কারণে জনগণ দুর্ভোগে পড়ছেন। ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং গ্রামীণ বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে প্রয়োজনীয় পরিমাণে বরাদ্দ না থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নতির জন্য বরাদ্দ বৃদ্ধি করে লো ভোল্টেজের সমাধান করা হোক। সৌরশক্তি প্রকল্পগুলির সম্প্রসারণে আলাদা বরাদ্দ রাখা হোক, যাতে প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুতের ঘাটতি পূরণ করা যায়। প্রাকৃতিক দুর্যোগ উন্নয়ন। ত্রিপুরা একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। বর্ষাকালে বন্যা, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় প্রায়শই ঘটে, কিন্তু মাত্র 2.6 লক্ষ টাকা বরাদ্দ এটা কত নম্বর হেডিং? ব্যবস্থা করার জন্য অপর্যাপ্ত। শরণবাবু, ডিমান্ড নাম্বার 14, ওকে। পাওয়ার সেক্টর। প্রস্তাব দুর্যোগ মোকাবেলায় প্রকৃতি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। ডিমান্ড নাম্বার বলে হয়ে গেছে শরণবাবু, হয়ে গেছে, ঠিক আছে। বসুন প্লিজ, বসুন, বলুন। নিয়ে বলছি, 2022-23 যে অরিজিনাল বাজেট ছিল, সেই বাজেট থেকে 50% সাপ্লিমেন্টারি বাজেট বাড়ানো হয়েছিল। লেকিন যে অডিট রিপোর্ট এসছে, সেই অডিট রিপোর্টে দেখানো হয়েছিল অরিজিনাল বাজেট অ্যামাউন্ট ছিল সেই টাকা খরচ করতে পারেনি, উল্টে এডিশনাল কেন সাপ্লিমেন্টারি বাজেট আনা হয়েছিল সেটা নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে। ঠিক এইভাবে এবছরও অরিজিনাল বাজেট অ্যামাউন্ট ছিল 27,876.67 করোড়, সেখানে সাপ্লিমেন্টারি বাজেট বাড়ানো হয়েছে 4,248.67 করোড়, দ্যাট ইজ 15%। তো অতীতের রেকর্ড বলছে সাপ্লিমেন্টারি বাজেট যেখানে বাড়ানো হয়, যেখানে এক্সপেন্ডিচার অরিজিনাল বাজেটের করা হচ্ছে না, সেই ক্ষেত্রে জরুরি হেডে যেখানে আমাদের খরচ করা প্রয়োজন, সেই সাপ্লিমেন্টারি করার জন্য সেই হেডগুলি আমাদের শর্টেজ অফ ফান্ডের জন্য করা হচ্ছে না, সেদিকে সরকারের যথেষ্ট দৃষ্টি দেওয়া উচিত। নমস্কার। থ্যাংক ইউ। মাননীয় সদস্য তুষারগণ, আজকের কার্যসূচি অন্তর্ভুক্ত 24-25 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো এবং ছাপের প্রস্তাবগুলোকে আলোচনা শেষ হয়েছে। এখন আমি আলোচনা 2024-25 অর্থ বছরের অতিরিক্ত মিনিস্টারের উত্তর দেবে কার্ডপোষণ। ইয়েস, ওকে ওকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল কর্তৃক মোট 10টা ঘাট মোশন এখানে এসেছে। দুইজনে এনেছে, একজন গোপাল বাবু, একজন আমাদের সুরেন্দ্র বাবু। এটা ডেমোক্রেটিক প্রসেস।
এটা রুলস এন্ড প্রসিডিউরে আছে যে যখন কোনো বাজেট হয় সেই বাজেটের উপরে ইচ্ছা করলে বিরোধীরা তাদের কোন ব্যাপার সম্বন্ধে যদি আপত্তি থাকে ভেন্টিলেট করতে পারে। সেজন্য 3 ধরনের কার্ড পোষণ আনা যায়: পলিসি কার্ড, টোকেন কার্ড, ইকোনমি কার্ড। মূলত ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের পার্টিকুলার হেডে যে প্রবলেমগুলি তুলে ধরেছেন। আমি দেখলাম অনেকদিন পর শৈলেন্দ্র বাবু কি সিস্টেম অনুযায়ী ওনার বক্তব্য রেখেছেন। আমরা মানি না মানি এটা আলাদা, কিন্তু পদ্ধতি কি উনি জানে ভালো। আমি অন্য কারা জানেন না জানি সেটা চাচ্ছি না, কিন্তু ভালো করে উনি বলেছেন সিস্টেমটা কি উনি বুঝে যে ভেন্টিলেট আমার কথাটা বলতে হবে, আমার ওই জায়গাটা এই জায়গাটা মাননীয় মন্ত্রী শুনেছে। তো আমার এই 10টার মধ্যে আমারও একটা আছে, এবং এবার আর ইকোনমি আর টোকেন কার্ড কেউ আনেনি, এবার এনেছে পলিসি কার্ড। ঠিক আছে, এখন আমার দপ্তর সম্বন্ধে যেটা এনেছে 14, ডিমান্ড নাম্বার 14, disapproval of government policy by providing adequate assistance under natural calamities of crimes relief. স্যার, আপনি জানেন যে প্রথমে আমি ওনার যে প্রস্তাবটা এনেছেন আমি বিরোধিতা করছি। 24-25 অর্থ বছর এই বইটা যদি দেখেন বা মূল বইটা দেখেন, দেখবেন এই হেডে পাওয়ার ডিপার্টমেন্ট কোনো টাকা রাখেনি। কেন রাখেনি? অযথা টাকা আমি কেন রাখবো? অনুমান করে সামান্য কিছু রাখা যায়, কেউ কেউ রাখে। যে এত বড় সাইক্লোন বা এত বড় ডিসাস্টার, সেই জন্য পাওয়ার দপ্তর কোনো টাকা রাখে। ভালো করেছে, অন্য দপ্তরে টাকা গেলে সেটা কাজে লাগাতে পারবে। এই জন্য দেখবেন বাজেট অনেক জ্ঞান সমিতি দেখবেন ফাইন্যান্সের কাছে প্রচুর টাকা রেখে দেয়, যখন প্রয়োজন হবে যেন ডিপার্টমেন্ট গুলি দিতে পারে। এই খাতে পাওয়ার ডিপার্টমেন্ট কোন টাকা রাখে। 24-25 অর্থ বছরের রিভাইজ যে এস্টিমেটে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় ক্রাইটেরিয়া হিসাবে পাওয়ার ডিপার্টমেন্ট টিএসসিসিএলকে 26 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। এই অর্থের মধ্যে বিদ্যুৎ নিগমের জন্য 21 কোটি এবং টেডার জন্য 5 কোটি। টোটাল বাজেটটা যদি দেখেন শৈলেন্দ্রবাবু, দেখবেন 50 crore বাজেটটা এখন হচ্ছে সাপ্লিমেন্টারি। যখন ফ্লাড হলো তখন টাকা কোথায় পাবে? বাজেটে তো টাকা নেই। তখন করলো কি মুখ্যমন্ত্রী সাথে সাথে ফাইন্যান্সের সাথে কথা বলে পাওয়ার ডিপার্টমেন্টকে টাকা দিয়ে দিল 50 crore। টাকা দিলে হবে না, এই টাকা পরবর্তী সময় এই হাউজে আসতে হয়, ওই অর্থ বছরের মধ্যে আসতে হয়, যাতে বেআইনি কোনো সিস্টেম না হয়। এই জন্য আইনি শুদ্ধ করার জন্য এনেছে 50 crore। দেখুন, আপনার শিক্ষিত মানুষ, আমি জানি কর্পোরেট সেক্টরে কাজও করে এসছি, খুব মজা। এগুলি আমি আপনাদের মধ্যে এত শিক্ষিত না, এগুলি কঠিন অঙ্ক টঙ্ক সব, কিন্তু যদি বাজেটে ঢুকতে পারা যায় তাহলে রসই রস। 50 crore দেখবেন এই পাতাটায়, দেখবেন 50 crore। একটু একটু কর্পোরেট নাকি? আচ্ছা, এই ডিপার্টমেন্টে আরে শুনুন না, 50 crore টাকা রেখেছে কেন? 26 এখানে এই 54% মধ্যে 50 crore মধ্যে এসসি সাবপ্ল্যানের টাকা দিতে হবে 17%, এসটি সাবপ্ল্যানের টাকা দিতে হবে 31%। দেখবেন এই বইটাতে দেখবেন 15,50,00,000 এসটি সাবপ্ল্যান, আর এসসি সাবপ্ল্যান টাকা রেখেছে 8 crore 50। ওই দেখবেন হিসাব করে দেখবেন 50 এটা 17%, ওইটা 31%। এই যে এসটির জন্য টাকা রাখে সাবপ্ল্যান, এইগুলি দেখলে বোঝা যাবে যে কিভাবে ডিসিপ্লিন ওয়েতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। তো এখানে আপনারা জানেন যে 18 আগস্ট থেকে 24 আগস্ট প্রতি বর্ষর
এবং ভয়াবহ বন্যায় সমগ্র রাজ্য প্রভাবিত হয়। বিদ্যুৎ ক্ষেত্রে পরিষেবা ভিন্ন ঘটে। একটা জেনারেটিং স্টেশন গোমতী হাইডার বহু আগে তৈরি হয়েছিল। সহ মোট ৫,০৫৭ কিলোমিটার বৈদ্যুতিক পরিবাহী তার, ৬,৮০৩টি বৈদ্যুতিক খুঁটি, মোট ৩,৬১১টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মোট ১,৮৯১টি সোলার পাম্প, ৩,০১৮টি বোরওয়েল, ৫,৮০০টি সোলার স্ট্রিট লাইট, ২টি সোলার পিউরিফিকেশন প্ল্যান্ট, 10টি পানীয় জলের পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতী এবং সিপাহীজলা। টিএসসিসিএল চুপ করে বসে থাকতে পারে না। ২৪ ঘন্টা পরিষেবা প্রদানের জন্য, প্রাকৃতিক মোকাবেলা করার জন্য যথেষ্ট তৎপর ছিল এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিয়োগের নিজস্ব কর্মীর পাশাপাশি অতিরিক্ত 118টি দক্ষ শ্রমিক দলের গ্যাং টিম এজেন্সি থেকে নেওয়া হয়েছিল। সবটি টিমের মধ্যে 8 থেকে 10 জন করে দক্ষ শ্রমিককে নেওয়া হয়েছে। আপনার এখানে এত হয়নি জানেন, বিদ্যুৎ কর্মীরা ডুব দিয়ে দিয়ে লাইন ঠিক করেছে, সবাই দেখেছে, বিভিন্ন ভাইরাল হয়েছে। এবং যারা যথেষ্ট তৎপর ছিল সিস্টেমগুলি পুনরুদ্ধারের জন্য যেখানে যখন সম্ভব সংস্থার নিজস্ব কর্মীর পাশাপাশি ঠিকাদারের মাধ্যমে কর্মী নিয়োগ করেছে এবং যাবতীয় ক্ষয়ক্ষতি সারাই বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করতে বিদ্যুৎ নিগম ক্যাডাকে ভালো পরিমাণ অর্থের বোঝা চাপা করতে হয়। এই বিপর্যয় আর্থিক দায়কে সামলানোর জন্য খুব স্বাভাবিকভাবে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম ক্যাডাকে রাজ্য সরকার আর্থিক সাহায্যের আবেদন জানায় এবং প্রচুর টাকা আমি দেখাবো আপনাকে। এবং সেখানে বিবেচনা করে সাবলিমিনাল ডিমান্ডস ফর গ্র্যান্টস এন্ড এক্সপেন্ডিচার অফ দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিউরিং 24-25 প্রতিফলিত হয়। এই টাকা দিয়েছে। এবং প্রশ্ন হলো জেনারেশন কত টাকা চেয়েছিল কল্পনা করতে পারবেন না। সব কৃষি যেমন ক্ষতি হচ্ছে, বিদ্যুতের প্রচুর ক্ষতি হচ্ছে। চেয়েছে কত? 7,445 কোটি। দিয়েছে কত? 15। তখনই তাড়াতাড়ি পরবর্তী সময় টাকা এসছে, দিল্লি থেকেও টাকা আসছে, ভালো পরিমাণ টাকা দিয়েছে। এই যে টাকাটা জেনারেশনের জন্য কত হচ্ছে? 281 কোটি। ট্রান্সপ্লান্টেশনের জন্য কত হচ্ছে? 42 কোটি। ডিস্ট্রিবিউশন কত চেয়েছে? 3,771। আপনি জানেন গোমতী হাইডাল প্রজেক্ট রিইনস্টল করতে কত লাগবে জানেন? 263 কোটি। আপনি চাইছেন যে টাকা না দিয়ে পাওয়ার সম্বন্ধে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায় আর মানুষ আমরা যেন ক্রিটিসিজম করতে পারি। আপনি অবশ্যই এই লাইনের নাম দেন। আপনার কয়েকদিনের ভাষণ পিছনে বোঝা গেছে আপনি একটু প্রোগ্রেস, সে আগের দিনের স্টাইলের মতো কোন দান দানের মধ্যে আপনার নাই। এবং শুধু এটা না, বড়মুড়া সেখানেও ল্যান্ডস্লাইডের মাধ্যমে রুকিয়া এখানেও ক্ষতি হয়েছে। এবং এবং কাজগুলি কি কে করছে? বিদ্যুৎ নিগম করছে, টেডা করছে। তাদেরকে টাকা দেবে না? আপনি গ্যারান্টি নিতে বাধা দিচ্ছেন 26 কোটির জন্য। শুধু এটা নয় স্যার, নিগম কি করেছে? ট্রান্সফরমারের অর্ডার দিয়েছে। অলরেডি অর্ডার প্লেস 500 কেবি 83টা ট্রান্সফরমার, 315 কেবি 75 ট্রান্সফরমার, 200 কেবি 50টা ট্রান্সফরমার, 100 কেবি 20টা ট্রান্সফরমার। এগুলির দামই 18 কোটি। ট্রান্সফরমার কয়েল 2 crores, ডিসি সেট 2 crores, 15 MVA বিগ যেটা বিগ সাইজ ট্রান্সফরমার। এগুলি সব প্রচুর টাকা দরকার। বিদ্যুৎ এমনি চলবে? তো এই জন্য টাকা চেয়েছে। আপনি কার্পোরেশন, আপনার রাইট আছে কার্পোরেশন, এটা ভালো। দপ্তরকে মনে করে দিচ্ছেন কৃষকরা যেন আরো পয়সা পায়, মুখটা পায়, এটা ভালো। মন্ত্রীরা এই জন্য নোট করে, এর মনে করার কারণে মন্ত্রীরা কিছু, এবং আমি তাকে প্রতিদিন তাই করছি, ভেন্টিলেট করেছি। কিন্তু আপনি যেটা বলেন, এই প্রথম দেখেছি কনস্ট্রাকটিভ ডিসকাশন করছে। আই নোট ইট ডাউন যে
অন্য একজন কথা বলেছে, আমি বুঝিনি হোয়াট ইজ দ্য মিনিং অফ কাট। যাই হোক, ওনার জায়গা যাবো না আমি। তো কাট মোশনটা তো আমরা বন্ধ করতে পারবো না। আমি আমাদের মুভমেন্ট আমরা কাট করতে চান, বিজেপি নেতৃত্বাধীন যে বিক্রমতা এবং আইপিএফ যে সরকার, এর মুভমেন্ট আপনি কাট করে দিতে চান, এটা মানতে পারা যায়। তো আমি জানি, সুতরাং আমারটা সবগুলো বিরোধিতা করছি। যদি উদ্যোগ করে নেন ভালো, না উদ্যোগ হলে একটু পরে ভোট হবে। এখন কষ্ট হলো কয়েকটা জিনিস বলি, আমি উপদেশ দেবো না, এই দুঃসাহ সামান নেই। সমালোচনা তখনই ফলপ্রসূ হয় যখন তা উন্নয়নের পথ দেখায়, শুধু বাধা সৃষ্টি করে না। আমাদের সরকার জনগণের সরকার, সরকার জবাবদিহি সরকার, আমরা রিপ্লাই জবাবদিহি করতে বাধ্য। কোন ভালো নীতি বিরুদ্ধে সমর্থন করা উচিত, আর দুর্নীতির বিরুদ্ধে বিকল্প সম্মান করা। আমরা কিন্তু বিকল্প বলেননি, দেখবেন বইটাতে দেখবেন আপনি যে পলিসি চেঞ্জ করতে চলছেন, আপনার পলিসি কি আপনি উত্থাপন করেন। বলতে হয় আমার মতে এটা করা উচিত, এটা বলেন অল্টারনেটিভ পলিসি। বইটা পড়লে দেখবেন লেখা আছে অল্টারনেটিভ। আমি শুধু অপোজ করবো না, অল্টারনেটিভ প্রপোজাল দেবো মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে। এটা আমরা বলেননি। যেমন বিরোধিতা কাজ করাই কাজ নয়, বরং বিকল্প নীতির রূপরেখা তুলে ধরা উচিত। বিরোধীরা তখনই কার্যকর যখন তার সমাধানের দিক দেখায়। শুধু প্রশ্ন চলবেন না, উত্তরও খুঁজবেন। গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মত থাকা, কিন্তু সেই মতামত যেন উন্নয়ন পথে বাধা না। এটা মাথা রাখতে হবে। বিশ্ব যেখানে সমাজতন্ত্র ছেড়ে উন্নয়নের পথে আসছে, সেখানে সিপিএম এখনো পুরানো বই খাচ্ছে। কমিউনিজম এখন ইতিহাসের বই পাবে, অতীত 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 অতীত। বামপন্থীরা এতটাই প্রগতিশীল যে জনগণ যে তাদেরকে ধীরে ধীরে ইতিহাস বাড়িয়ে দিচ্ছে, এটা বুঝতে পারছে। স্যার, জনগণ বারবার প্রত্যাখ্যান করছে, তবু নিজেদের নেতা বাবার দুঃসাহস কোথা থেকে আসে আপনাদের? বারবার রিজেক্ট করছে। এবং আপনারা যদি উন্নয়ন বন্ধ করতে চান, মানুষ কিন্তু আপনাদের বন্ধ করে দেবে। এবং আপনারা জানেন, চীন রাষ্ট্রীয় সমাজতন্ত্র ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু সমাজতন্ত্র দাঁড়াই না। আমরা পুঁজিবাদে তো নেই, আমরা সমাজবাদীও নেই, আমাদের হলো একাত্ম মানববাদ। এখানেই পার্থক্য। তো সুতরাং আমরা 1950-এর ছবি আছেন, এবং আপনাদের বারবার প্রত্যাখ্যান করছেন। আজকে সুন্দর একটা কার্টুন দেখলাম, কার্টুনিস্ট লেখছে, আমি তো লিখিনি, কার্টুনিস্ট লিখছে মিডিয়াগুলি ভুল প্রচার করছে। বলছে সুনিতা উইলিয়ামস নয়, আমরাই বেশি দিন ধরে শূন্যে রয়েছি। কে বলছে? সিপিএম বলছে। মিডিয়াগুলি বলছে ভুল প্রচার করছে, সুনিতা উইলিয়ামস নয়, সিপিএম রাই বেশি দিন ধরে মহাশূন্যে আছে। এতদিন বেশি করে শূন্যের জায়গা আর কেউ নেই। কার্টুন, আমি বলছি না, কার্টুন কার্টুন। কার্টুনটা বলছে যে সুনিতা উইলিয়ামস এতদিন ধরে আছে, নট ইট ইজ কারেক্ট। উনি বলছে এরা সবচেয়ে বেশি মহাশূন্য রয়েছে। ওকে, সুতরাং সমস্ত কার্টুনের বিরোধিতা করে আমি অনুরোধ করব, মুখ্যমন্ত্রী বলার আগে যেন উদ্যোগ করে নেন, তাহলে কাজটা সোজা হয়। ধন্যবাদ সবাইকে। আপনাদের চিন্তা করতে করতে মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে বলুন। সময়টা ইয়ে করে আপনি বলা পর্যন্ত